আশা, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, আবার সেই ব্যর্থতার গ্লানি মুছে ঘুরে দাঁড়ানোর যে জীবন, সে জীবন মানুষের। প্রতিটি মানুষ তার স্ব অবস্থান থেকে সংগ্রাম করে, কেউ বেঁচে থাকার জন্য, আবার কেউ বা ভালোভাবে বাঁচার জন্য। চলমান এই প্রক্রিয়ার মাধ্যম হিসেবে মানুষ বেছে নেয় বিভিন্ন রকমের জীবিকা। সামাজিক এই শ্রেণী বিবেচনায় আমরা আজকে দেখব ময়মনসিংহ জেলার খামারসিংজানি গ্রামের অতি দরিদ্র ফুলবানুর জীবন সংগ্রাম। 1988 সনে মাত্র 11 বছর বয়সে আমার বিয়ে হয় দিন মজুর এক লোকের সাথে। বিয়ার পর শ্বশুরের বিটা এক শালা একটা চলের বেড়া দেওয়া ঘরে স্বামীর সাথে আমার সংসার জীবন শুরু হয়। দিন মজুরের স্বামীর সামান্য আয়ের টাকায় সংসার ঠিকভাবে চলতো না। অবস্থা এমনই করুন ছিল যে আমাদের নুন আনতে পান্তা পোড়াতো। এক বেলা খাবার জুটলে আরেক বেলা না খায় থাকতে হইতো। বর্ষাকালে সালেদা পানি হতো, কেতাবালির বিদ্যা হইতো, ঘর কাদা হইতো, তারপরে বাঙ্গা বেড়া দেয় কুত্তা বেলাই উঠতো। কি দার জ্বালায় সহ্য করতে হারতাম না। 2 বছরের মাথায় 1990 সালে আমি প্রথম মা হই। সংসারে আরেকজন সদস্য বাড়লেও আগের মতোই ছিল। ফলে আমার দুঃখ কষ্ট আরো বাইরে যায়। এইভাবে দুঃখে কষ্ট আমার ছোট সংসার চলছিল। 1994 সালে আমার দ্বিতীয় সন্তান জন্ম হয়। স্বামী দিন মজুরে কাজ করে সংসার চালাইতে হিমশিম খাইতে থাকে। এই কষ্টের মাঝে অল্প কিছুদিনের মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। ফলে সে আর নিয়মিত কাজ করতে পারত না। এই কারণে সংসারে চরম দুর্ভোগ চলে আসে। আমার স্বামী অসুস্থ হচ্ছে, অসুস্থ পয়সা চিকিৎসার কারণে আমার স্বামী টাকা পয়সা নাই, আমি চিকিৎসা করাইতে পারছি না। তারপরে আমার স্বামী মারা গেছে। আমার স্বামীর আসলে কি অসুখ হয়েছে তা আমি বুঝিনি। পরে জানতে পারিছি যে আমার স্বামী ক্যান্সার হয়েছিল। 1998 সালে চিকিৎসার অভাবে ফুলবানুর স্বামী মারা যায়। 2 সন্তান নিয়ে ফুলবানু দিশেহারা হয়ে পড়ে। জীবন বাঁচাতে ঢাকায় চলে যান। শুরু করেন গার্মেন্টসের চাকুরি। বড় ছেলে ক্লাস 6-এ আর ছোট ছেলে ক্লাস 4-এ ভর্তি হয়, কিন্তু পড়াশোনা আর হয় না। জীবিকার জন্য তারা রিক্সা চালাতে শুরু করে। ছ বছর ঢাকায় থেকে ফুলবানু আবার গ্রামে চলে আসেন। গ্রামে আসে আমি মানুষের বাড়িতে কাজ করে কোন রকমের সংসার চালাইতে থাকি, কিন্তু সংসারের অভাব কোনোভাবে দূর করতে পারি না। একদিন কাজ করতে মোহাম্মদ আলী বাড়িতে যাই, দেখি উঠানে অনেক মানুষ মনোযোগ দিয়ে একজন ভদ্রলোকের কথা শুনছে। তা দেখে দেখে আমারও কথাগুলি শুনতে মনে চায়। আমি দাঁড়িয়ে তখন এই দেশের কথা শুনতে থাকি। এই প্রথম আমি এই দেশের মাধ্যমে কিভাবে আমার মতো অসহায়ে উন্নতি হতে পারে তার সম্পর্কে জানতে পারি। আমি আমার জীবন পরিবর্তনের স্বপ্ন দেখা শুরু করি। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। SDF 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেমন গাভী পালন, গরু মোটাতাজাকরণ, গরুর হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এভাবে প্রশিক্ষণ নিয়ে অনেক দরিদ্র ও অসহায় মহিলা জীবনে ঘুরে দাঁড়িয়েছে। তারা এখন আয় রোজগার করছে, নিজেরাই সংসার চালাচ্ছে, সংসারে সিদ্ধান্ত নিচ্ছে।
এই ডিএফের উন্নয়নের কথা শুনে অনেক ভালো লাগে, মনে অনেক সাহস পাই। অত অভাবের মধ্যে যেন একটা আলো দেখতে পাই। পরে রাম সমিতির সহায়তায় 7 নং বিরোধী দলের সদস্য হই। তখন 15 দিনের সঞ্চয় দিতাম 10 টাকা। এই টাকা জোগাড় হতো, অনেক কষ্ট হইতো। এর মধ্যে আমাদের গ্রামে এই বিরোধীর মানে বিভিন্ন ধরনের পান খায়। রাম সমিতি আমার আগ্রহ দেখে আমার ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে। আজকে আমরা কি শিখব? প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে ছাগল পালন বিষয়ক কারিগরি তথ্য প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তন, ছাগল উৎপাদন ও মাংস বৃদ্ধি করা, আয় বৃদ্ধি করা এবং দারিদ্র্য হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে ছাগল পালনের গুরুত্ব ও সুবিধা, উন্নত জাতের ছাগলের পরিচিতি, ছাগলের দুধ ও মাংসের পুষ্টি এবং চামড়ার বাণিজ্যিক গুরুত্ব ইত্যাদি আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে বাণিজ্যিকভাবে ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের বাসস্থানের জন্য সঠিক স্থান নির্বাচন, আদর্শ ঘরের বৈশিষ্ট্য, ঘরের সঠিক ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র পারিবারিক খামার ঘর ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে ছাগল পালনের জন্য সঠিক ও উন্নত জাতের ছাগল নির্বাচন, ছাগলের ঘরে ব্যবহৃত উপকরণ, ছাগলের বিভিন্ন প্রকার খাদ্য উপকরণ ও বাসস্থান ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষক অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেন। ছাগলের প্রজনন ব্যবস্থা, ছাগলের গর্ভকালীন যত্ন, বাচ্চার যত্ন, বাচ্চার সঠিক খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষণার্থীগণ বিস্তারিত জানতে পারেন। বাণিজ্যিকভাবে ছাগল পালনে ছাগলের প্রধান প্রধান রোগ, রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ, ছাগল কৃমিমুক্তকরণ, বিভিন্ন টিকা প্রদান, ছাগল খামারের পরিবেশ সংরক্ষণ, জৈব নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্ব সহকারে বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে ছাগলের বাজারজাতকরণ কৌশল ও বাজারজাতকরণের উপযুক্ত সময়, খামারিদের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো ফুলবানুরা স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার। প্রশিক্ষণের পাশাপাশি এই দেহের কর্মকর্তার সাথে কথা বলি, ভালো মন্দ শুনি, তখন ছাগল পালনের আরো বেশি উৎসুক হয়। 2013 সালে 15,000 টাকা এসে গ্রিন নিয়ে বাজার থেকে তিনটা ছাগল, 5টা হাঁস, 5টা মুরগি কিনি। 500 টাকা দিয়ে একটা মাছা বানাই ছাগলের জন্য। মুরগি ও হাঁসের ডিম বিক্রি করে কিস্তি টাকা দিতে থাকি। তারপরে 6 মাস পর 3টা ছাগলে 7টা বাচ্চা দেয়। প্রথম ধাপে নেওয়া ঋণে 15,000 টাকা পরিশোধ করার পর 14 সালে 20 থেকে আরো 20,000 টাকা ঋণ নিই। আরো 4টা ছাগল কিনি। মোট 13টা ছাগল লালন পালন করতে থাকি। 3টা ছাগলে আরো 6টা বাচ্চা দেয়। এর মধ্যে 5টা ছাগল আমি কুরবানি ঈদের সময় 47,000 টাকা বিক্রি করি। সেই টাকা মাথা গুজানির জন্য এক চালা আমি একটা গোদ দিই। আর ছাগলের জন্য মোটামুটি একটা বড় করে মাথা ও খড়ের ঘর করি। ছাগল পালন করে আমার উন্নতির কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন আমার ছাগল দেখার জন্য অনেকে আমার বাড়িতে আসতে থাকে। এই দেখে স্যারেরা নিয়মিত আমার খোঁজ খবর নিত এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিত। ট্রেডিং এর যেমন করে শিখাইছে ঠিক তেমন করে আমি ছাগল পালতাম। 20 থেকে 15 সালে আমি আরো 40,000 টাকা ঋণ নেই। তা দিয়ে আমি আরো 5টা ছাগল কিনি। তখন আমার মোট ছাগল হয় 19টা। বাড়ির বিড়ার সাথে শুধু এক টুকরা জমিতে ছাগলের ঘাস চাষ করি। এইভাবে চলতে চলতে পরে কুরবানির ঈদে মোট 1,13,000 টাকা বিক্রি করি। তাতে আমার 80,000 টাকা লাভ হয়। পূর্বর কিস্তি পরিশোধ করে 20 টাকা আবার 80,000 টাকা ঋণ নেই। এই দেশের সহযোগিতায় ছোট ছেলেকে সরকারি ভাবে অল্প খরচে সৌদি আরব পাঠাই। আমার ব্যবসার লাভের টাকা আর বিদেশ থেকে ছেলের পাঠানো টাকা দেয়া। এই শৌচালয় ঘর, ল্যাট্রিন, গোসলখানা ও টিউবওয়েল দিয়েছি।
পরবর্তীতে 2টা ষাঁড় বাছুর কিনি। হাঁস মুরগি বিক্রির টাকা দেয় ঋণের কিস্তি পরিশোধ করতে থাকি। 80,000 টাকা পরিশোধ করার পর 5ম দফায় আমি 1 লাখ টাকা ঋণ নিয়েছি। বড় ছেলেকে আমার গ্রামের বাজারে একটা মুদির দোকান করে দিয়েছি। আমার কামারে এখন 22টা ছাগল ও 2টা ষাঁড় আছে। এখন আমার 3 বেলা খাবারের চিন্তা করতে হয় না। এখন আমার সুখের দিন ফিরে আসছে। এখন আর আমার দূর চিন্তা করতে হয় না। রাম পরিষদের সদস্যরা আমার বিষয়ে লিডার বানাইছি। সমাজের মানুষজন এখন আমার কথার দাম দেয়। বিচার সালিশে আমার কথার মূল্য দেয়। এই দেবের সাহায্যে আমার গ্রামে অনেকের জীবনে পরিবর্তন হয়েছে। এখন আমি জানি কষ্ট করে ভাগ্য বদলে দেওয়া যায়। ফুলবানুর মতো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পশ্চিম মাহমুদের পাড়া গ্রামের ফুলানে বেগম এসডিএফ এর সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন পারিবারিক ক্ষুদ্র ছাগলের খামার। এমন ভাগ্যবদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র ফুলবানুরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।